আসসালামু আলাইকুম। স্বাগতম শিক্ষার্থীবৃন্দ। আজকে সামষ্টিক অর্থনীতির তৃতীয় বর্ষের দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকের আমাদের পাঠ্য হচ্ছে তোমার সামগ্রিক যোগান। এর পূর্বের ক্লাসটা ছিল সামগ্রিক চাহিদা নিয়ে। এখন আমরা সামগ্রিক যোগান নিয়ে আলোচনা করব। আমাদের সুনির্দিষ্ট পাঠ হচ্ছে সামগ্রিক যোগানের সংজ্ঞা, সামগ্রিক যোগান রেখা, সামগ্রিক যোগান রেখার পটভূমি, শ্রমবাজারের ভারসাম্যের ভিত্তিতে সামগ্রিক যোগান রেখা নির্ণয়, কেইনসিয়ান মডেলের ভিত্তিতে, এবং একইভাবে আবার শ্রমবাজারের ভারসাম্যের ভিত্তিতে সামগ্রিক যোগান নির্ণয় ক্লাসিক্যাল মডেলে। ক্লাসিক্যাল মডেল এবং কেইনসিয়ান মডেলের মধ্যে কিছুটা ভিন্নতা কাজ করে তাদের স্বতঃসিদ্ধগত ধারণার কারণে। এবং সর্বশেষে আমরা সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান একত্রে দেখে বুঝবার চেষ্টা করবো আর কি। তাহলে চলো প্রথমে আমরা দেখি সামগ্রিক যোগান কাকে বলে। সামগ্রিক যোগান হলো বিভিন্ন দাম স্তরে কোনো অর্থনীতি সকল খাত মিলে যে পরিমাণ পণ্য সামগ্রী ও সেবা উৎপন্ন করে তার সমষ্টিকে সামগ্রিক যোগান বলে আর কি। দাম স্তর বাড়লে উৎপাদনকারীর ক্ষেত্রে একই সাথে দুটো বিপরীত ঘটনা ঘটে। যদি বাজারে দাম স্তর বৃদ্ধি পায় তাহলে পরে দুটো ঘটনা ঘটে। এক হচ্ছে উৎপাদনকারী পণ্যের বাজার দাম বৃদ্ধি পায়, উৎপাদনকারী যে পণ্যটা উৎপাদন করছে সেটার বাজার দর বৃদ্ধি পায়, ফলে তার মুনাফা বৃদ্ধি পায়, কারণ দামটা বেড়ে গেছে। যোগানের ফলে যোগানের বৃদ্ধি ঘটে। একই সাথে অন্য আরেকটা ঘটনাও ঘটতে পারে বা ঘটে, সেটা হচ্ছে দুই উপকরণের দাম বৃদ্ধি পায়। যে উপকরণগুলো দিয়ে উৎপাদনকারী দ্রব্যগুলো তৈরি করে সেই উপকরণের দাম বৃদ্ধি পায়, ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পায়, এবং এর ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে মুনাফা হ্রাস পায়, ফলে যোগানের হ্রাস হয়, যোগানের হ্রাস ঘটে। তাহলে দাম স্তর বৃদ্ধির কারণে এই যে উৎপাদনের ক্ষেত্রে কিংবা যোগানের ক্ষেত্রে নিট ফলাফলে অনিশ্চয়তা দেখা দিচ্ছে আর কি। ঠিক কতটুকু বাড়বে কিংবা আদৌ বাড়বে কিনা, কারণ প্রথম ইফেক্টের ফলে যোগানের বৃদ্ধি ঘটার কথা, কিন্তু দ্বিতীয় প্রভাবের কারণে যোগান হ্রাস পাবে। এখন কতটুকু হ্রাস পাবে সেই জন্য অনিশ্চয়তা দেখা দেয়। এই সমস্যাকে সমাধানের জন্য দু ধরনের সামগ্রিক যোগান রেখা বাস্তবে কল্পনা করা হয়ে থাকে। এটা একটা একদিকে কল্পনা করা হয়, যোগান রেখাকে অন্যভাবেও দেখা হয়, আমরা সেটা দেখব। সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল মডেলের দৃষ্টিকোণ থেকে এবং হচ্ছে কেইনসীয় মডেলের দৃষ্টিকোণ থেকে। আপাতত যেটা বলা হচ্ছে যে এই দুটো ইফেক্টের, এক হচ্ছে মুনাফা বৃদ্ধি ঘটে যেটার কারণে যোগান বৃদ্ধি ঘটে, এবং মুনাফা হ্রাস হয় যার ফলে যোগান হ্রাস ঘটে। এটার কারণে কি ঘটবে যেহেতু বলা যায় না, সুতরাং এটা একটা সমাধানের জন্য বলা হচ্ছে যে স্বল্পকালীন যোগান রেখা বলে একরকম যোগান রেখা কল্পনা করা হচ্ছে, এবং দীর্ঘকালীন যোগান রেখা বলে একরকম যোগান রেখা কল্পনা করা হচ্ছে। স্বল্পকালীন যোগান রেখা মানে হচ্ছে যেখানে প্রথম ঘটনাটা ঘটছে, কারণ ইমিডিয়েটলি, কারণ এখন যে উপকরণগুলোর দাম বাড়বে সেই উপকরণগুলোর পণ্য বিক্রি করতে একটু সময় লাগবে আর কি। আর এখন যে পণ্যগুলো বিক্রি হচ্ছে সেটা তো আগের উপকরণে তৈরি একটা পণ্য হতে পারে আর কি। সেই কারণে স্বল্পকালীন যোগান রেখা এবং দীর্ঘকালীন যোগান রেখা। তাহলে এই যে দেখো তোমার হচ্ছে স্বল্পকালীন যোগান রেখার ঢালটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, আর হচ্ছে এটা হচ্ছে স্বল্পকালীন যোগান রেখা। আর দীর্ঘকালীন যোগান রেখাকে তোমার এটাও ডান দিক ঊর্ধ্বগামী ঠিক না, এটা এই রেখাটার যেটাকে বলে উলম্ব রেখার দাম স্তরের সমান্তরাল কল্পনা করা হয়ে থাকে। তার মানে হচ্ছে দাম স্তর বাড়লে যোগান বাড়ে না দীর্ঘকালে। হ্যাঁ, এটা সমান্তরাল, শুধু দাম স্তরে বাড়ে কিন্তু যোগান বৃদ্ধি পায় না। আর স্বল্পকালে বলা হচ্ছে যে দাম বাড়লে একটা স্বল্প মাত্রায় হলেও যোগান বৃদ্ধি পায়। তো যাই হোক, আমরা সামগ্রিক যোগানের কনসেপ্টের পটভূমিটা আমরা জানবো। আমরা যেরকম সামগ্রিক চাহিদার পটভূমিটা জেনেছিলাম, এখন আমরা ঠিক সামগ্রিক যোগানের পটভূমিটা জানার চেষ্টা করব। কেন সামগ্রিক যোগান
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। তোমার হচ্ছে জন মেইনার্ড কেইন্স সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে জাতীয় আয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির সুপারিশ করেন। কিন্তু সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে জাতীয় আয় জাতীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি নির্ভর করে সামগ্রিক যোগানের ধরনের উপরে, মানে যোগান রেখার উপর। আমরা এর আগে দেখেছি যোগান রেখা যদি অস্থিতিস্থাপক হয় তাহলে পরে কিন্তু চাহিদা বাড়লে যোগান, দাম বাড়লেও লাভ হয় না। সুতরাং সামগ্রিক যোগান যদি অস্থিতিস্থাপক হয় তবে সামগ্রিক চাহিদার বৃদ্ধি জাতীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে কোনো অবদান না রেখে বরং মুদ্রাস্ফীতির কারণ হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষিতে সামগ্রিক যোগানের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে কোনো আভ্যন্তরীণ, শুধুমাত্র এটাই না যে যোগান রেখার ধরনটা কেমন আর কি, যোগান রেখা অস্থিতিস্থাপক হলে পারে যদি কোনো কারণে তোমার হচ্ছে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় তাহলে দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে, উৎপাদন তো বাড়বে না, মুদ্রাস্ফীতি বাড়বে, যেটা দেশে একটা সমস্যা তৈরি হয় আর কি। সুতরাং শুধুমাত্র সামগ্রিক আয় বৃদ্ধি কতটা কার্যকর হবে কি কার্যকর হবে না সেটা জানবার জন্যই সামগ্রিক যোগানকে বোঝার দরকার নেই। এর বাইরে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে অন্য কোনো আভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কারণে সামগ্রিক যোগানের যদি ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটে, যার কারণে জাতীয় উৎপাদন ও কর্মসংস্থানেরও ধারাবাহিকতা নষ্ট হতে পারে আর কি। যেমন ধরো যে বলা হয়ে থাকে যে 1970 সালে তোমার হচ্ছে পেট্রোলের, জ্বালানির যে মূল উপকরণ ছিল পেট্রোল, আরব বিশ্ব থেকে সেটা রপ্তানি কমিয়ে দেওয়া হয়, ফলে পুরো উৎপাদন ব্যবস্থায় একটা অরাজকতা তৈরি হয় তখন আর কি। এবং এই যে ফলে জ্বালানি নির্ভর যা কিছু উৎপাদন হতো সব কিছু উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। সুতরাং এই বিষয়টাও বোঝার জন্য সামগ্রিক যোগানের ধারণাটা হৃদয়ঙ্গম করাটা খুব প্রয়োজনীয়। আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে যে শ্রমবাজারের ভারসাম্যের ভিত্তিতে কিভাবে যোগান নির্ণয় হয় কিংবা কেইনসিয়ান মতে যোগান কিভাবে নির্ধারণ করা যায়, আমরা একটু সেটা দেখব। আসো, প্রথম কথা হচ্ছে যে অর্থনীতিতে শ্রমবাজারের ভারসাম্য বিশ্লেষণের সাথে যদি আমরা উৎপাদন স্তর ও দাম স্তরের সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে যোগান রেখা অঙ্কন করা সম্ভব। আবারও বলছি, শ্রমবাজারের ভারসাম্য বিশ্লেষণ। শ্রমবাজারের ভারসাম্য বিশ্লেষণ কি? শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানের মাধ্যমে শ্রমের যে ভারসাম্যটা আছে সেটা বিশ্লেষণ করব, এবং ওই বিশ্লেষণের সাথে যে উৎপাদন হচ্ছে ওই পরিমাণ ভারসাম্যপূর্ণ শ্রমের মাধ্যমে যে উৎপাদন হচ্ছে এবং এই উৎপাদনের সাথে দাম স্তরের সম্পর্ক স্থাপনের মাধ্যমে সামগ্রিক যোগান রেখা অঙ্কন করা যায়। আমরা এই কাজটাই ছবির মাধ্যমে এখন আমরা করে দেখাবো, চিত্রের মাধ্যমে, যে কিভাবে এই সামগ্রিক শ্রমবাজারের ভারসাম্যের সাথে কিভাবে উৎপাদন স্তর ও দাম স্তরের সম্পর্ক স্থাপন করা যায়। তবে তার আগে একটু জেনে নিই, কেইনসিয়ান মডেলে শ্রমিকের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় অর্থ বিভ্রম কার্যকর হয়। এই কথাটার একটু ব্যাখ্যা করি। আবারও দেখো, কেইনসিয়ান মডেলে শ্রমিকের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় অর্থ বিভ্রম কার্যকর হয়। অর্থ বিভ্রমটা কি? অর্থ বিভ্রম হচ্ছে যদি দ্রব্যের বাজারে পণ্যের দাম বাড়ে, দাম স্তর যদি বৃদ্ধি পায়, তাহলে পারে তোমার যেটা ঘটবে, দাম স্তর বৃদ্ধি পেলে যদি মজুরি বাড়ে দাম স্তর বাড়ার পরে, তাহলে এই যে দাম স্তরটার কারণে, যে দাম স্তর বাড়ার কারণে যে তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে এটা বুঝতে না পারে, এটাকে আমরা বলছি হচ্ছে অর্থ বিভ্রম। যে দাম বাড়ছে কিন্তু এই বাড়ার কারণে যে প্রকৃত আয় হ্রাস পাচ্ছে, এই বিষয়টা শ্রমিকদের পক্ষে বুঝে ওঠাটা একটু কষ্টকর হয়ে ওঠে। কিভাবে হয়ে যায় আমরা ছবিতে দেখবো আর কি, কিভাবে অর্থ বিভ্রমটা কাজ করছে। যেটা বলা হচ্ছে যে কেইনসিয়ান মডেলে এই অর্থ বিভ্রমটা কার্যকর হয়, কিন্তু
ক্লাসিক্যালিস্টরা বলছে যে অর্থ বিপ্লব কার্যকর হয় না। আমরা দুটো জিনিসই অর্থ বিপ্লবের মাধ্যমে এই যে শ্রমবাজারের যে ভারসাম্য আছে সেটা দেখার চেষ্টা করব। আচ্ছা, তার আগে দেখে নিই যে অর্থ বিপ্লবের মাধ্যমে কেন্দ্রীয় বাজার ব্যবস্থা কিভাবে, শ্রমবাজার ব্যবস্থা কার্যকর হয়। যখন দাম স্তর বৃদ্ধি পায় তখন কি হয়, মুনাফার প্রত্যাশা বৃদ্ধি পায়। দাম স্তর বেড়ে গেল তখন উৎপাদনকারীদের মনে মুনাফার প্রত্যাশা বৃদ্ধি পায়। মুনাফার প্রত্যাশা বৃদ্ধি পেলে কি ঘটে, একই মজুরির হারে শ্রমের চাহিদা বৃদ্ধি পায়। যখন একই মজুরির হারে শ্রমের চাহিদা বৃদ্ধি পায় তখন নতুন ভারসাম্য অর্জিত হয়। তোমরা এটা খেয়াল করবা, ছবির সাথে এটা মিলিয়ে দেখবা। তারপরে যেটা ঘটে, নিয়োগ বৃদ্ধি পায় এবং সামগ্রিক উৎপাদন আয় স্তর বৃদ্ধি পায়। এবার দেখা যায় একটা ছবির মাধ্যমে আমরা কি ঘটে, এই যে এখানে দেখো, এদিকে আর্থিক মজুরি দেখানো হচ্ছে, এদিকে ভারসাম্য নিয়োগ স্তর দেখানো হচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে যোগান রেখাটা আঁকলাম, এটা হচ্ছে শ্রমের যোগান রেখা। এটা কিসের যোগান রেখা, শ্রমের যোগান রেখা, ডান দিকে ঊর্ধ্বগামী। এইবার হচ্ছে আমাদের এটা হচ্ছে শ্রমের চাহিদা রেখা। শ্রমের চাহিদা রেখাটা আমরা এখানে দেখছি, শ্রমের চাহিদা রেখাটা দামের সাথে সম্পর্কিত। এই যে দিয়ে এখানে দাম দেখাচ্ছি, কিন্তু শ্রমের যোগান রেখাতে কিন্তু দামের কথাটা উল্লেখ নাই। দেখো ভেরিয়েবল হিসেবে, তার মানে দাম স্তর বৃদ্ধির ক্ষেত্রে শ্রমিকদের শ্রমের যোগানের ক্ষেত্রে কোনো রকম প্রভাব ফেলছে না। এটাকেই আমরা অর্থ বিভ্রম বলতে চাচ্ছি। এবং ভারসাম্য কোথায় হলো দেখো তো, শ্রমের চাহিদা রেখা আর শ্রমের যোগান রেখার ভারসাম্য বিন্দু হচ্ছে এ। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মজুরি হারে ডাব্লিউ নটে ভারসাম্য শ্রমিক নিয়োগ হচ্ছে এন নট, ঠিক আছে। তাহলে এই ভারসাম্য বিন্দু হচ্ছে এ, এর সাথে ভারসাম্য মজুরি হচ্ছে ডাব্লিউ নট, আর হচ্ছে ভারসাম্য নিয়োগ হচ্ছে শ্রমিক নিয়োগ হচ্ছে এন নট, মানে এখানে শ্রমের চাহিদা যোগান সমান। এরপরে যে ঘটনাটা ঘটবে, যদি দাম স্তর বৃদ্ধি পায় তাহলে কি ঘটলো দেখো তো দেখি। এই যে নতুন দাম স্তর হলো, চাহিদা রেখা ডান দিকে শিফট করলো। দাম স্তর বৃদ্ধির কারণে চাহিদা রেখা, একই দাম স্তরের বৃদ্ধির কারণে চাহিদা রেখা শিফট করলো। এবং এখানে কি বলা আছে দেখো তো দেখি, একই মজুরির হারে শ্রমের চাহিদা বৃদ্ধি পায়। একই মজুরির হার কোনটা থাকছে দেখো তো, এই দেখো একই মজুরির হারে, এই যে এটা যদি মজুরির হার ডাব্লিউ নট থাকে তাহলে বৃদ্ধি পেল হচ্ছে তোমার, এই যে দেখো শ্রমের চাহিদা বৃদ্ধি পেল এই পরিমাণ। আচ্ছা, এখন কি বলা হচ্ছে, একই মজুরির হারে শ্রমের চাহিদা বৃদ্ধি পায়, ফলে নতুন ভারসাম্য অর্জিত হয়। এখন কিন্তু এইখানে এই পরিমাণ শ্রমের চাহিদা বৃদ্ধি পেলেও এখানে কিন্তু ভারসাম্য আসবে না, কারণ যোগান রেখা এটা, যোগান রেখা এবং শ্রমের যোগান রেখা আর শ্রমের চাহিদা রেখার ভারসাম্য বিন্দুতেই ভারসাম্য অর্জিত হয়। তাহলে ভারসাম্য অর্জিত হলো কোথায়, বি বিন্দুতে। বি বিন্দুতে ভারসাম্য অর্জিত মানে নতুন তোমার হচ্ছে নতুন ভারসাম্য বিন্দুতে, তাহলে যেটা দাঁড়াবে নতুন মজুরি আসলো এবং নতুন নিয়োগ স্তর আসলো। তাহলে যেটা তোমাদের খেয়াল করতে হবে, আগের মজুরি হারে কিন্তু বেশ অনেকখানি শ্রমের চাহিদা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এই পরিমাণ শ্রমের চাহিদা বাড়বে না, কারণ শ্রমের চাহিদা বাড়লে, জিনিস বাড়লে সেটার মজুরি মূল্য বাড়ে, সেটা মূল্য বেড়ে শ্রমের মজুরি বেড়ে, যেটা স্বাভাবিকভাবে চাহিদা বাড়লে মজুরি বাড়ে। তোমার ডাব্লিউ নট থেকে ডাব্লিউ ওয়ান হলো, ফলে যে পরিমাণ বাড়ার কথা ছিল সেই পরিমাণ না বেড়ে বি বিন্দুতে ভারসাম্য আসলো, ফলে কিছুটা মজুরি বাড়লো ডাব্লিউ নট থেকে ডাব্লিউ ওয়ান, এবং ভারসাম্য নিয়োগ স্তরও বাড়লো শ্রমের বাজারে এন ওয়ান। একইভাবে যদি পরবর্তীতে, তাহলে দেখো এই যে এন শ্রমিক নিয়োগ, এটার সাথে কোন দাম স্তর সম্পর্কিত, পি নট, এটা খেয়াল করতে হবে আর কি, ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। কারণ হচ্ছে যে এই শ্রমিক নিয়োগের স্তরের সাথে এই যে এই দাম স্তরের সম্পর্ক আছে, আবার এন ওয়ান এর সাথে এই দাম স্তর পি ওয়ান এর সম্পর্ক আছে। আবার দাম স্তর যখন আরেকটু কমলো, পি টু হলো, তখন যে ঘটনাটা ঘটছে দেখো, নতুন চাহিদা রেখা আসলো। তাহলে একই, আবার সে পূর্বের মতো আমরা বলতে পারি তোমার হলো গিয়ে যে একই দাম স্তরে, এই দেখো আগে যদি, এবার যদি ডাব্লিউ ওয়ান বাজারে এক্সিস্টিং তোমার হচ্ছে ভারসাম্য ইয়ে কোনটা ছিল, ডাব্লিউ ওয়ান, তাহলে এখানে চাহিদা বেড়ে কিন্তু চাহিদা বেড়ে দাঁড়ালো হচ্ছে তোমার, চাহিদা বেড়ে দাঁড়ালো শ্রমের চাহিদা
এখানে শ্রমের চাহিদা বেড়ে দাঁড়ালো এই পরিমাণ W1 এ, কিন্তু এখানে ভারসাম্য আসবে না, ভারসাম্য আসবে যেখানে যোগান রেখার সাথে চাহিদা রেখা ছেদ করেছে সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে যদি ভারসাম্য হয় তাহলে আমরা দেখি, দেখো সেটা ঘটবে যেটা, সেটা হলো গিয়ে নতুন মজুরি এবং নতুন নিয়োগ স্তর হলো, যেখানে মজুরি আরেকটু বাড়লো এবং নতুন ভারসাম্য নিয়োগ স্তর অর্জিত হলো N2 সি বিন্দুতে। এবং এখানে বলা হচ্ছে দেখো পি নটের চেয়ে P1 বেশি, সরি এখানে হচ্ছে দাম স্তর বাড়লো, আবার P1 এর চেয়ে পি নট আর একটু দাম স্তর বাড়লো। তাহলে দাম স্তর যত বাড়ছে, আমি মাঝখানে ভুল করে মনে একবার একটু দাম স্তর কমেছে বলেছি, অ্যাকচুয়ালি কমানা বাড়ার কারণে রেখাটা ডান দিকে শিফট করছে আর কি, ঠিক আছে। আচ্ছা এইবার যেটা ঘটবে যে এই চিত্রের সাথে সম্পর্কিত হয়ে কিভাবে শ্রমের আমরা হচ্ছে যে এই নিয়োগের সাথে আমরা কিভাবে উৎপাদনকে সম্পর্কিত করব, আমরা সেটা একটু এখন দেখব। এই প্যানেলে কিন্তু আমরা শ্রমবাজারের ভারসাম্য দেখেছি, এবং শ্রমবাজারের ভারসাম্য কিসের ভিত্তিতে দেখলাম? দাম বৃদ্ধির কারণে পি নট থেকে P1, P1 থেকে P2 এইভাবে দাম বৃদ্ধি পেলে যেভাবে নতুন নতুন ভাবে তোমার শ্রমবাজারে ভারসাম্য আসলো সেটা দেখলাম। এবং আমরা জানি কি, আমরা জানি যে নিয়োগ বৃদ্ধির ফলে নিয়োগের সাথে উৎপাদনের একটা সম্পর্ক আছে। কিভাবে আছে আমরা এখানে দেখবো আর কি। এতে দেখো যে আমরা কি জানি, আমরা জানি যে এটা হচ্ছে উৎপাদন রেখা। উৎপাদন রেখা সম্পর্ক কিসের সাথে? উৎপাদন এন, মজুরি এবং ক্যাপিটালের সাথে সম্পর্কিত, ঠিক আছে। উৎপাদন হচ্ছে এন এবং ক্যাপিটালের সাথে সম্পর্কিত। যত বেশি শ্রমিক বাড়বে আর যদি ক্যাপিটাল স্থির থাকে তাহলে তোমার উৎপাদন বাড়তে থাকবে। তাহলে আমরা দেখি যখন এন এটা যদি উৎপাদন রেখায় কিংবা উৎপাদন অপেক্ষা হয়, তাহলে আমাদের যখন নিয়োগ স্তর এন নট ছিল তখন আমাদের উৎপাদনের পরিমাণ কতটুকু ছিল দেখি। যখন এন নট তখন এই যে দেখো উৎপাদনের পরিমাণ ছিল, এইটা যদি উৎপাদন রেখা হয় তাহলে উৎপাদনের পরিমাণ ছিল ওয়াই নট। তাহলে এই যে এন এর সাথে সম্পর্ক আছে কোন দাম স্তরের? পি নটের। পি নট যখন ছিল তখন নিয়োগ স্তর ছিল এন, এই যে এন। যখন এন নিয়োগ স্তর তখন উৎপাদন স্তর কতটুকু? ওয়াই নট। আবার যখন দাম বেড়ে P1 হলো তখন শ্রমিকের নিয়োগ স্তর বেড়ে দাঁড়ালো N1। N1 বাড়লে এই উৎপাদন রেখা হলে পরে আমরা দেখতে পাচ্ছি N1 এর সাথে সম্পর্কিত P1 এর সাথে শ্রমিকের নিয়োগের সম্পর্ক হচ্ছে, নিয়োগ স্তরের সাথে সম্পর্ক হচ্ছে N1। N1 এর সাথে উৎপাদন স্তর হচ্ছে W1। আবার একইভাবে N2 এর সাথে দেখো, N2 এই নিয়োগ স্তরের সাথে এই তোমার পি ভারসাম্য দাম, পি দাম স্তর, P2 দাম স্তরের সাথে তোমার হচ্ছে নিয়োগ স্তরের ভারসাম্য অর্জিত হচ্ছে N2 তে। যখন N2 হচ্ছে তখন উৎপাদন হচ্ছে Y2। কারণ আমরা জানি উৎপাদন হচ্ছে এন এবং কে এর লেবার এবং ক্যাপিটাল। আমরা বলে থাকি কিউ ইজ দ্য ফাংশন অফ এন এন্ড ক্যাপিটাল, এবং এন যদি কি আমরা ব্যষ্টিক অর্থনীতিতে দেখে এসেছি, এন যদি তোমার কে যদি স্যাটিরাস প্যারিবাস যদি অপরিবর্তনশীল থাকে তাহলে এন বৃদ্ধি পেলে ওয়াই বৃদ্ধি পেতে থাকে। এই যে উৎপাদন রেখা, এই উৎপাদন রেখার সাথে আমরা কি করলাম, এই শ্রমের সাথে উৎপাদনের একটা সম্পর্ক আমরা নির্ণয় করলাম এই রেখাতে। তাহলে প্রথম রেখাতে আমরা দাম স্তরের সাথে, দাম স্তরের পরিবর্তনের সাথে শ্রমিক এর ভারসাম্য স্তরের একটা সম্পর্ক দেখালাম। তারপরে শ্রমিকের ভারসাম্য স্তরের সাথে উৎপাদনের একটা সম্পর্ক দেখালাম দ্বিতীয় প্যানেলে। এবার চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে যে আমরা দাম স্তরের সাথে এবার একটা উৎপাদনের সরাসরি সম্পর্ক দেখাবো। এটা কিছুই না, এই রেখাটা কি আগের যে দেখো, আগের যে এই যে এই চিত্রটা, এই চিত্রটাকে আমরা ওখানে আবার প্রতিস্থাপন করেছি আর কি। আমরা ওখানে আবার দেখিয়েছি এই যে ওই রেখাটা, ওই গ্রাফটাকেই নিয়ে এসেছি আর কি। এবার এই গ্রাফে কি দেখানো হচ্ছে? এই গ্রাফে দেখানো হয়েছে যে এটার সাথে এন এর সাথে ওয়াই এর একটা সম্পর্ক। আচ্ছা আমরা কিন্তু আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে যোগান রেখা যদি বের করতে হয় তাহলে উৎপাদনের সাথে কি হবে? যোগানের সাথে দামের সম্পর্ক দেখাতে হবে। হ্যাঁ, দাম বাড়লে পারে দাম সচরাচর আমরা উলম্ব অক্ষে দেখিয়ে থাকি এবং হচ্ছে
এই আনুভূমিক অক্ষে হচ্ছে আমরা কি দেখাই, আমরা হচ্ছে চাহিদা কিংবা যোগান দেখাই। তাহলে এই অক্ষে আমরা আনুভূমিক অক্ষে আমরা যোগান দেখাবো। তাইলে আমরা এর আগের চিত্রে কি দেখেছি, এন এর সাথে সম্পর্ক দাম স্তর কি ছিল, পি নট, আর এন ওয়ান এর সাথে সম্পর্কিত দাম স্তর কি ছিল, পি ওয়ান। দাম বেড়ে যখন পি টু হলো তখন ভারসাম্য শ্রমিক আসলো এন টু। আবার যখন এন নট তখন ভারসাম্য উৎপাদন হচ্ছে ওয়াই নট। যখন ভারসাম্য নিয়োগ হচ্ছে এন ওয়ান তখন ভারসাম্য উৎপাদন হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে পারে আমরা এন ওয়ান এর সাথে এন নট এর সাথে একটা দাম স্তরের সম্পর্ক আছে, আমরা সেই দাম স্তরটাকে এবার এই চিত্রে, এখানে একটা চিত্র, নতুন চিত্রে আমরা উলম্ব অক্ষে দেখাবো। তাহলে এই যে দেখো, আমরা প্রথমে দেখাই এই যে এন নটের সাথে সম্পর্কিত যে দাম স্তরটা ছিল পি নট। তাহলে পি নটের সাথে উৎপাদনের সম্পর্ক কতটুকু, উৎপাদনের সম্পর্ক এই যে এইটা, এই যে উৎপাদন স্তর, সেটাকে আমরা এইখানে দেখালাম। দেখো তাহলে দাম স্তর যখন পি নট তখন উৎপাদন স্তর এটা। সরাসরি কিন্তু দাম স্তরের সাথে এমন কোন ছবি আমরা এ পর্যন্ত আঁকিনি। আমরা দাম স্তরের সাথে শ্রমের ভারসাম্য, শ্রমের একটা বিশ্লেষণ করেছি, তারপরে ভারসাম্য শ্রমের সাথে উৎপাদনের একটা সম্পর্ক দেখিয়েছি এই চিত্রে, এবং আমরা প্রথম চিত্রে দেখেছি যে এই ভারসাম্য শ্রমিকের সাথে একটা দাম স্তরের সম্পর্ক আছে, সেই দাম স্তরের সাথে এবার এই যে উৎপাদন স্তরের আমরা সম্পর্ক দেখাচ্ছি। তারপরে দাম বেড়ে যখন পি ওয়ান হলো তখন কি ঘটলো, পি ওয়ান এর সাথে তোমার উৎপাদন স্তর, ভারসাম্য নিয়োগ স্তর কত, এন ওয়ান। এন ওয়ান এর সাথে সম্পর্কিত উৎপাদন কোনটা, ডাব্লিউ ওয়ান। তাহলে এই যে দেখো, এই যে পির সাথে পি ওয়ান এর সাথে দাম স্তরের সম্পর্কিত উৎপাদন স্তর ওয়াই ওয়ান। একইভাবে এই যে দেখো, পি টুর সাথে সম্পর্কিত তোমার উৎপাদন স্তর হচ্ছে ওয়াই টু। এবার এ বি সি আমরা যোগ করলাম, যোগ করে যে রেখাটা পেলাম এটাই হচ্ছে সামগ্রিক যোগান রেখা। এটাকে আমরা বলছি শ্রমবাজারের ভারসাম্যের ভিত্তিতে সামগ্রিক যোগান রেখা। আমরা যোগান রেখা পেলাম, এবং এটাকে আমরা কি বলছি, কেইনসীয় যোগান রেখা। কেন কেইনসীয় যোগান রেখা বলেছি, কারণ কেইনসীয় যোগান রেখা বলেছি আমরা। আবার চলো প্রথম ফিগারটাতে ফেরত যাই। সেই হচ্ছে যে দেখো, এখানে বলছি এই কারণে যে দাম বাড়ার কারণে শুধু চাহিদা রেখার দাম স্তর বাড়ার কারণে চাহিদা রেখা শিফট করেছে। একই পরিমাণ মজুরিতে অনেক বেশি চাহিদা, শ্রমের চাহিদা বৃদ্ধি পেয়েছে, কিন্তু দাম স্তর বাড়ার কারণে শ্রমের যোগান রেখাতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং এই যে হয়নি, এটাকে বলছে অর্থ বিভ্রাট কেইনস, যে অন্তত স্বল্পকালে শ্রম বিভ্রাট, অর্থ বিভ্রাট ঘটে না। হ্যাঁ, অর্থ বিভ্রাট ঘটে না। তাহলে দেখো, শুধু এখানে পরিবর্তন হচ্ছে শ্রমের চাহিদা রেখা, কিন্তু ক্লাসিক্যাল মতে বলা হয় শুধু শ্রমিকের দাম স্তর, চাহিদার দাম স্তর পরিবর্তনের শুধু চাহিদা রেখারই পরিবর্তন হবে না, যোগান রেখারও পরিবর্তন হবে। চলো আমরা এবার সেটা দেখবো আর কি। চলো এবার হচ্ছে আমরা ক্লাসিক্যাল মডেলের মাধ্যমে দেখব যে কিভাবে দাম স্তরের পরিবর্তন শ্রমের যোগান রেখাকেও প্রভাবিত করে। এবং ক্লাসিক্যালিস্টরা বলছে যে অর্থ বিভ্রম একেবারেই কাজ করে না, স্বল্পকালেও কাজ করে না। এটা হচ্ছে ক্লাসিক্যালিস্টদের মতামত আর কি। তাহলে দেখো, ক্লাসিক্যাল মডেলে শ্রমিকের ক্ষেত্রে একেবারেই অর্থ বিভ্রম কার্যকর হয় না, ঠিক আছে। এবং সেক্ষেত্রে কি ঘটছে, দাম স্তর বৃদ্ধি পেলে মুনাফার প্রত্যাশা বৃদ্ধি পায়। মুনাফার প্রত্যাশা বৃদ্ধি পেলে কি ঘটে, একই আর্থিক মজুরির শ্রমিকের চাহিদা বৃদ্ধি পায়। শ্রমের চাহিদা রেখা ডান দিকে, ফলে শ্রমের চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হয়। এইটুকু আমরা দেখে এসেছি। কিন্তু আরেকটা ঘটনা ঘটে, যেটা ক্লাসিক্যালিস্টরা বলছে, দাম স্তর বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি হ্রাস পায়। একই আর্থিক, যেহেতু প্রকৃত মজুরি হ্রাস পায়, একই আর্থিক মজুরির হারে শ্রমের যোগান হ্রাস পাবে। শ্রমের যোগান রেখা বাম দিকে স্থানান্তর হয়। আমরা কি দেখেছি যে অর্থের যোগান চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হয়, আর এখানে শ্রমের যোগান রেখা বাঁ দিকে স্থানান্তর হবে, যেহেতু আর্থিক মজুরি কমে গেছে। ফলে এবং ক্লাসিক্যাল মতে শ্রমের চাহিদা রেখা যে পরিমাণ ডান দিকে স্থানান্তর হয়েছিল, শ্রমের যোগান রেখা বাঁ দিকে ঠিক একই পরিমাণ স্থানান্তর হবে। এটা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে। এর ফলে কি ঘটবে, এই দুটো ঘটনা ঘটার ফলে উচ্চতর আর্থিক মজুরিতে একই নিয়োগ স্তরে নতুন ভারসাম্য অর্জিত হয়।
সামগ্রিক উৎপাদন এবং আয় স্তর অপরিবর্তিত থাকে। এটা ঘটনা ঘটে, আমরা যখন ছবি দেখবো তখন পুরো বিষয়টা আমরা মিলিয়ে দেখবো, এবং যখন ছবির সাথে মিলিয়ে দেখবো তখন বিষয়টা কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। চলো আমরা প্রথম প্যানেল 4 নম্বর ছবির প্রথম প্যানেলটা আঁকি। এখানে আমরা প্রাথমিক ভারসাম্যটা দেখি। এই যে শ্রমের চাহিদা রেখা ছিল, এটা শ্রমের যোগান রেখা ছিল, ভারসাম্য বিন্দু ছিল এ কেন? কারণ এই বিন্দুতে কি ঘটেছে, শ্রমের চাহিদা এবং যোগান যেহেতু সমান, সুতরাং শ্রম বাজারে ভারসাম্য ছিল এই দাম স্তরে। আচ্ছা, কিন্তু এইখানে একটা জিনিস দেখো, শ্রমের চাহিদা একটা ভেরিয়েবল হচ্ছে যার দ্বারা শ্রমের চাহিদা নির্ভর করে, তার মধ্যে একটা হচ্ছে দাম স্তর, ঠিক আছে? সেটা হচ্ছে বর্তমান বাজারে যে দাম স্তর পি নট, এবং শ্রমের যোগানের ক্ষেত্রেও কিন্তু বর্তমান বাজারের দাম স্তর পি নটটা অংশ। শ্রমের যোগানেরও একটা ভেরিয়েবল হচ্ছে এটারও অপেক্ষক, মানে বর্তমান বাজারের দ্বারা প্রভাবিত হয়ে শ্রমের যোগান প্রভাবিত হয়, সেটার জন্য এখানে দাম স্তরটাকে দেখানো হয়েছে। আচ্ছা, এইবার যদি দাম বেড়ে P1 হয় তাহলে কি ঘটবে দেখো তো দেখি। তো তার আগে আমরা দেখে নিই যে এই ভারসাম্য স্তরে এটা ছিল হচ্ছে ভারসাম্য মজুরি W0 আর ভারসাম্য নিয়োগ স্তর ছিল N0। এবার যদি দাম স্তর বাড়ে, বাজারে পণ্যের দাম স্তর বাড়ে, তাহলে কি ঘটলো দেখো। এই যে দেখো, একই মজুরিতে শ্রমের চাহিদা এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু আর্থিক মজুরি কমে যাওয়ার জন্য আবার শ্রমের যোগান রেখা বাঁদিকে শিফট করেছে। ফলে নতুন ভারসাম্য অর্জিত হলো। নতুন ভারসাম্য কি? নতুন চাহিদা রেখা, শ্রমের চাহিদা রেখা, নতুন শ্রমের যোগান রেখা বি বিন্দুতে। এবং দেখো একই বরাবর একই পরিমাণ যাওয়াতে একেবারে এ বরাবর বি বিন্দুতে ভারসাম্য আসলো। দাম যদি আরো বেড়ে P2 হয় তাহলে কি ঘটবে? এই যে শ্রমের চাহিদা রেখা ডান দিকে শিফট করলো, এবং তাহলে দেখো আর্থিক মজুরি প্রত্যেকবার বাড়ছে, দাম স্তর যেভাবে বাড়ছে আর্থিক মজুরি, শ্রমিকের মজুরিও নতুন ভারসাম্য অর্জিত হচ্ছে, এবং অর্জনের মধ্যে যেটা হচ্ছে শ্রমের আর্থিক মজুরি। তাই দাম স্তর বৃদ্ধির কারণে যেটা ঘটছে যে আর্থিক মজুরি বাড়ছে, মানে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে, কিন্তু শ্রমিকের নিয়োগের ভারসাম্য নিয়োগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ভারসাম্যের নিয়োগে যখন পরিবর্তন হলো না, তাহলে পরে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে এই দাম স্তরের সাথে এই নিয়োগ স্তরের একটা সম্পর্ক আছে, এবং দেখছি যে দাম স্তর যাই হোক না কেন, P0, P1, P2, এই দাম স্তর বলতে পণ্যের দাম স্তর কিংবা বাজারের দাম স্তর, ভারসাম্য নিয়োগ স্তর N0 থাকছে। তার মানে এবার N0 মানে হচ্ছে একটা শ্রমের নিয়োগ বৃদ্ধি পাচ্ছে না, হ্রাস বৃদ্ধি ঘটছে না, ফলে N0 যে পরিমাণ উৎপাদন ছিল এখানেও সেই একই পরিমাণ উৎপাদন হবে আর কি। যেহেতু উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি উৎপাদন হচ্ছে এন, শ্রম আর হচ্ছে ক্যাপিটালের ফাংশন, তাহলে ক্যাপিটালকে তো স্থির বলাই হচ্ছে, তা আর হচ্ছে তোমার এখানে শ্রমেরও কোনো পরিবর্তন করছে না। শ্রমেরও পরিবর্তন না ঘটার কারণে যে আমরা এই স্তরে দেখি, এখানে আমরা সরাসরি এখানে দাম স্তর দেখালাম, এই যে দামটাকে এখানে নিয়ে আসলাম, এবং এটার সাথে দেখো আমরা উৎপাদন দেখাবো। উৎপাদনটা কি ঘটবে? যেহেতু N0 যে পরিমাণ উৎপাদন ছিল, তাহলে দেখো আমরা কিভাবে করছি। পি দাম স্তরে নিয়োগ স্তর শ্রমের নিয়োগ কতটুকু ছিল? N0। তাহলে N0 এর শ্রমিকের স্তরে যে পরিমাণ উৎপাদন ছিল এখনো সেই পরিমাণই উৎপাদন থাকবে। এখানে অ্যাকচুয়ালি ভারসাম্য নিয়োগ স্তর না, এখানে উৎপাদন স্তর হওয়ার কথা ছিল। আমরা এখানে একটু ছবিতে ভুল আছে, এটা অ্যাকচুয়ালি N0 না হয়ে এখানে হবে হলো গিয়া Y0, কারণ এই N0 এ যে পরিমাণ আমরা ধরে নিয়েছিলাম যে পরিমাণ উৎপাদন, সেই পরিমাণই উৎপাদন থাকবে। দাম স্তর বেড়ে P1 হলো, এটার সাথে সম্পর্কিত যে উৎপাদন সে একই থাকবে। দাম স্তর বেড়ে P2 হলে পারেও একই নিয়োগ স্তরের সাথে যে পরিমাণ উৎপাদন ছিল, কারণ নিয়োগ স্তর যেহেতু বাড়েনি সেই একই পরিমাণ, তাহলে এ বি সি এখানে Y0, তার মানে এটা হচ্ছে ভারসাম্য এন এর সাথে সম্পর্কিত উৎপাদনটা এখানে দেখানোর ইয়ে ছিল। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আমরা বলতে পারি, যে এখানে N0 না হয় Y0 হবে আর কি। তাহলে বিভিন্ন দাম স্তরে উৎপাদনের পরিমাণ কতটুকু? Y0 থাকবে। এখানে এটা কিন্তু Y0, আবারও বলছি এখানে N0 বলা আছে, এটা Y0 হবে। এখানে ভারসাম্য নিয়োগ স্তর না, ভারসাম্য উৎপাদন হবে। এখানে N হবে না, এখানে Y হবে, ঠিক আছে? এখানে Y হবে, কারণ যোগান রেখাতে আমরা কি দেখাই? দামের সাথে উৎপাদনের সম্পর্ক দেখায়। উৎপাদন বলতে আমরা Y দ্বারা উৎপাদন বুঝাচ্ছি, আর এখানে ভারসাম্য উৎপাদন Y0 হবে। তাহলে এই যে, তাহলে আমরা কি দেখছি?
তিনটা ভারসাম্য বিন্দু দেখলাম এ বি সি, এই যে এ বি সি এটার সাথে সম্পর্কিত এ বি সি। এ বি সির ক্ষেত্রে কি ঘটছে, এর সাথে সম্পর্কিত ডাব্লিউ নট, এটার সাথে সম্পর্কিত দাম স্তর পি নট, আবার এন এর সাথে সম্পর্কিত উৎপাদন হচ্ছে ওয়াই নট, আবারও বলছে কেন ওয়াই নট হবে, তাহলে এ বি সি যোগ করে আমরা দেখো যে রেখাটা পেলাম এটাই হচ্ছে তোমার উৎপাদন রেখা, বা এটাই হচ্ছে আমরা যোগান রেখা বলবো আর কি। তাহলে এটার সাথে উৎপাদন রেখা হলো, আমরা যদি এখানে উৎপাদনই দেখিয়েছি, এন এর উৎপাদন দেখিয়েছি, তাহলে এটা যদি উৎপাদন হয় এটাকেই আবার আমরা এখানে যদি ওয়াই নট লিখতাম তাহলে এখানটাতে আমরা বলতাম এটা হচ্ছে যোগান রেখা। অ্যাকচুয়ালি এখানেও আমরা উৎপাদন রেখা না বলে দামের সাথে উৎপাদন রেখা মানে হচ্ছে আমরা যদি এদিকে উৎপাদন দেখাই উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না, উৎপাদন সেম থাকছে, তার মানে হচ্ছে দাম স্তরের সাথে যোগান রেখা যোগান অস্থিতিস্থাপক। ঠিক আছে, দাম বাড়লেও যোগান কোনোভাবেই বাড়ছে না। আমরা এই রেখাটা, এই যে এ বি সি, এটাকে আমরা যোগান রেখা বলবো, উৎপাদন রেখা না, কারণ এখানে ডাব্লিউ দেখাচ্ছে, এখানে আমরা ওয়াই দেখাবো, এখানে ওয়াই দেখাবো, এখানে উৎপাদন স্তর দেখাবো। যাই হোক, তাহলে আমরা এর আগের চিত্রে আমরা দেখেছি যোগান রেখা এরকম ডান দিকে ঊর্ধ্বগামী হয়, আর এখানে দেখলাম যোগান রেখা একেবারে এই অক্ষের সমান্তরাল এটা হচ্ছে। তাহলে এবার চলো আমরা পরের যে আলোচনাটা করব, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানকে আমরা একসাথে দেখবার চেষ্টা করব। তাহলে কেইনসিয়ান কেসে কি ঘটেছে দেখো তো দেখি। কেইনসিয়ান কেসে এটা এই তিনটা ছিল হচ্ছে ডান দিকে নিম্নগামী, তোমার হচ্ছে আমরা আগে প্রথম ক্লাসে আমরা ডান দিকে নিম্নগামী সামগ্রিক চাহিদা রেখা দেখেছি, এর সাথে আমরা কি দেখছি, কেইনসীয় যোগান রেখা দেখছি। তাহলে দেখো তোমার হচ্ছে ভারসাম্য কোথায় আসতেছে, এই যে চাহিদা এবং যোগান যদি এখানে স্পর্শ করলো, ছেদ করলে এটা ভারসাম্য। আবার যদি কোনো কারণে সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে শিফট করে তাহলে নতুন ভারসাম্য আসবে এইখানে। ফলে একদিকে দাম বাড়ার সাথে সাথে কি হচ্ছে, ভারসাম্য উৎপাদন স্তরেরও, কিংবা এখানে ভারসাম্য এটি দেখানো হয়েছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আর কি। দাম স্তর বাড়ার সাথে ভারসাম্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, আয় স্তর বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা জানি এগ্রিগেট ডিমান্ড সমান সমান কি আয় স্তর, আমরা প্রথম ক্লাসে দেখেছি। তাহলে কিংবা এ সমান সমান আয় স্তর, আয়। তাহলে এই যে যদি সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় এবং সামগ্রিক যোগান রেখা যদি ডান দিকে ঊর্ধ্বগামী হয়, তাহলে দাম বাড়ার সাথে সাথে উৎপাদন স্তর বৃদ্ধি পায়, এই যে বাড়বে কিংবা এখানে বাড়বে। আমরা একটু ছবি এঁকে দেখিয়ে আসো, দেখো এই যে বাড়লো, শুধু উৎপাদনই বাড়ছে না, তোমার হলো গিয়ে দাম স্তরও বাড়বে। এই যে দাম স্তর বাড়ার সাথে সাথে এই দাম স্তরের সাথে এইটা উৎপাদন স্তর, দেখো দাম স্তরের সাথে কি দ্বারা দাম স্তর বোঝানো হচ্ছে, এই যে দেখো দাঁড়াচ্ছে। ঠিক আছে, এইবার আমরা যদি ক্লাসিক্যাল কেস যেখানে বলা হচ্ছে যে অর্থ বিভ্রম কার্যকর হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, দেখো এই যে এটা হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা, যেটা আমরা প্রথম ক্লাস থেকে দেখেছি। কিন্তু এবং অর্থ বিভ্রম ঘটলে ক্লাসিক্যাল কেসে এগ্রিগেট সাপ্লাই কার্ভ কেমন হবে, জাস্ট আগের ছবিতে দেখিয়েছি, এটার সমান্তরাল হবে, দেখা যায় এই যে দেখো সমান্তরাল এগিয়েছে, যেটা আমরা আগের ছবিতে ফিগারে এখানে উৎপাদন রেখা দেখিয়েছিলাম। একই ওটা উৎপাদন রেখা না, ওটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই রেখা হবে দাম স্তরের সাথে। তাহলে পারে এই যে দেখো দাম স্তর বাড়ছে, কিন্তু কেইনসীয় কেসে দাম স্তর বাড়ার সাথে সাথে উৎপাদনও বৃদ্ধি পায়, কিন্তু ক্লাসিক্যাল মতে দাম স্তর বাড়ার সাথে সাথে উৎপাদনের কোন রকম পরিবর্তন হয় না। তাহলে সামগ্রিক যোগানটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই জন্য গুরুত্বপূর্ণ যে সামগ্রিক সরকার অনেক সময় কেইনস যেটা বলেছিল যে অর্থনৈতিক মন্দার সময় যে সরকারের উচিত হচ্ছে সরকারিভাবে সামগ্রিক চাহিদা বৃদ্ধিতে মনোযোগী হওয়া উচিত, কারণ সামগ্রিক চাহিদা বৃদ্ধির জন্য যদি সরকার খরচ করে তাহলে পারে কি ঘটবে,
অর্থনীতি আবার আগের অবস্থায় ফেরত যাবে, উৎপাদন বৃদ্ধি পেতে থাকবে, প্রবৃদ্ধির হার বাড়তে থাকবে। কিন্তু ক্লাসিক্যালিস্টরা বলছেন যে যদি অর্থের যোগান রেখা অনেক সময় যদি অস্থিতিস্থাপক হয়, যেরকম খাড়া হয়, দাম রেখার সমান্তরালভাবে খাড়া হয়, তাহলে পারে সেক্ষেত্রে তোমার হচ্ছে অর্থের সামগ্রিক চাহিদা বৃদ্ধি করে, যে অর্থের সামগ্রিক চাহিদার বৃদ্ধি স্থানান্তর করে, নানা কারণে স্থানান্তর করে অর্থের চাহিদা বৃদ্ধি করা যাচ্ছে। হয়তো একই দাম স্তরে এই অর্থের চাহিদা রেখা ডান দিকে শিফট করা মানেই হচ্ছে দাম স্তর একই আছে, কিন্তু অর্থের চাহিদা অর্থের মানে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেল আর কি। সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে লাভ হয় না, কারণ হচ্ছে যে সেক্ষেত্রে শুধুমাত্র মুদ্রাস্ফীতিই বাড়ে, উৎপাদন বৃদ্ধি পায় না। সেই জন্য সামগ্রিক যোগানটা সামগ্রিক চাহিদার মতো সামগ্রিক যোগান সম্পর্কেও অর্থনীতির ক্ষেত্রে খুব ভালো ধারণা থাকা উচিত। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম ক্লাসে অর্থের সামগ্রিক চাহিদা নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা সামগ্রিক যোগান নিয়ে আলোচনা করলাম। তোমাদেরকে একটা বিষয় একটু জেনে নিতে হবে, এই সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানটা যদি তোমরা খুব ভালো মতো শেখো, পরবর্তীতে আমরা যা কিছু শিখবো এই সামষ্টিক অর্থনীতিতে, যেমন ধরো যে ভোগ, বিনিয়োগ কিংবা অর্থের চাহিদা, অর্থের যোগান, হ্যাঁ, সমস্ত কিছুই কিন্তু এই যে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানকে নানাভাবে প্রভাবিত করে আর কি। প্রভাবিত করে বলেই আমরা যা কিছু অর্থের চাহিদাকে এবং অর্থের যোগানকে আমরা প্রভাবিত করে, সবকিছুই আমরা এই সামষ্টিক অর্থনীতিতে ধীরে ধীরে পরবর্তী ক্লাসগুলোতে আমরা জানবো এবং শিখবো। এবং আমরা প্রথম সামগ্রিক চাহিদাতে তোমাদেরকে আরেকটা জিনিসের সাথে পরিচয় করেছি, যে আইএসএলএম রেখা। আইএসএলএম রেখা দিয়ে আরো, এটা হচ্ছে একটা ম্যাক্রো ইকোনমিক্স এর একটা হাতিয়ার, টুলস ম্যাক্রো সামষ্টিক অর্থনীতিকে ব্যাখ্যা করার জন্য। কিভাবে আইএসএলএম রেখা তোমার হচ্ছে আরো সুন্দরভাবে এই সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানকে বিশ্লেষণ করে, আমরা সেটা জানবো। তাহলে আজকের মতো খোদা হাফেজ, তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।